আপনারা জানেন যে গত পরশুদিন সকাল 10টা 38 মিনিটে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরেরই খুব কাছাকাছি নরসিংদীর মাধবদী এলাকায় এপিসেন্টার সহ একটা ভূমিকম্প সংঘটিত হয়েছে, যার স্কেল ছিল 5.7। সেই ভূমিকম্পের পরবর্তী পর্যায়ে বা ওই সংঘটিত হওয়ার সময়ে ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ আতঙ্কগ্রস্ত হয় এবং তারপর দিন আবার আরেকটা মৃদু থেকে হালকা স্কেলের একটা ভূমিকম্প সকালবেলা সংঘটিত হয়। আবার বিকেলে 6টার পরে 6টা 6 মিনিট এবং তার 1 মিনিট বিরতি দিয়ে পরপর দুটো আসে, যেটা আমরা জানি যে 3 কেউ কেউ বলছেন 3.3, কেউ বলছেন 3.7 এই মাত্রা। তো পরপর কয়েকটি শকিং ঘটে আর্থকুয়েক সংঘটিত হওয়ার প্রেক্ষিতে মানুষজন আতঙ্কগ্রস্ত হচ্ছেন। আমাদের অভিজ্ঞতা বলে, আমাদের যতটুকু স্টাডি করেছি, পরপর যদি এই ইভেন্টগুলো ঘটতে থাকে, এর মধ্যে সর্বোচ্চ ম্যাগনিটিউডের যে ইভেন্টটা সেটাকে মেইন শক বলা হয়। তারপরে যেগুলো সংঘটিত হচ্ছে সেই স্কেলকে অতিক্রম না করলে সেগুলোকে আফটার শক বলা হয়। আর মেইন শকের আগে যদি কোনো ইভেন্ট সংঘটিত হয় সেগুলোকে ফোর্স শক বলা হয়। আমরা যদি 5.7 মাত্রার যে আর্থকুয়েক সংঘটিত হলো সেটাকে যদি মেইন শক হিসেবে বিবেচনা করি, তাহলে পরবর্তী পর্যায়ে যেগুলো সেগুলো আফটার শক। সাধারণত আফটার শকগুলো তার মাত্রা ধীরে ধীরে স্তীমিত হয়ে আসে। যদি আফটার শকগুলো মেইন শকের চেয়ে বেশি হয়ে যায় তখন আর ওইটা আফটার শক থাকে না, যেটা সর্বোচ্চ সেটাই মেইন শক হিসেবে বিবেচিত হয়। তো সেই হিসেবে আমরা এখন পর্যন্ত আমাদের যে অভিজ্ঞতা সেগুলো থেকে দেখা যাচ্ছে যে আফটার শক 2-3 জায়গায় ঘটেছে। তবে এটার মধ্যে একটি কিছু শর্ত আছে। শর্ত হলো আফটার শক সংঘটিত হওয়ার উৎসস্থল কিন্তু একই জায়গায় হতে হবে। আমরা দেখলাম যে বিকেল বেলার আর্থকুয়েক যেটা সংঘটিত হলো সেটার উৎপত্তি স্থল প্রাথমিকভাবে যেটা জানা গেল সেটা নরসিংদীতেই। সেই ক্ষেত্রে আমরা এগুলোকে আফটার শক বলতে পারি। তো ভালো দিক হলো আফটার শকগুলো এভাবে যদি সংঘটিত হয় তো সাধারণত এটার মাত্রা কম থাকবে। এই প্রেক্ষিতে আমি বলতে পারি যে অত বেশি আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার এই মুহূর্তে নেই, যদি না কোনো বড় মাত্রা আর্থকুয়েক আবার সংঘটিত হয়। কারণ আফটার শকগুলো আস্তে 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 স্তীমিত হয়ে যাবে, তার মাত্রা কমতে থাকবে। ঢাকাবাসী বা আমাদের এখানে বাংলাদেশের বড় বড় শহরগুলোতে আতঙ্কের বিষয় আছে কিনা? অবশ্যই আছে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ইন্ডিয়ান প্লেটের এমন একটা জায়গা অবস্থান করে যে ইন্ডিয়ান প্লেট টেকটনিক মুভমেন্টের কারণে উত্তর পাশে ইউরেশিয়ান প্লেটের উত্তরাংশের নিচে তলিয়ে যাচ্ছে এবং ঠিক একই সাথে পূর্বাংশে ইউরেশিয়ান প্লেটের পূর্বাংশে যে সাবপ্লেট বার্মিজ সাবপ্লেটের নিচে তলিয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে ইউরেশিয়ান প্লেটের উত্তরাংশ এবং পূর্বাংশ এবং ইন্ডিয়ান প্লেটের ট্রিপল জাংশন, এই ট্রিপল জাংশন এরিয়াতে বাংলাদেশ অবস্থান করছে। সেই দিক বিবেচনা করলে আর্থকুয়েক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা খুবই ভালনারেবল সিচুয়েশনে আছি। অত্র এলাকার সবচেয়ে বড় দুটি আর্থকুয়েক সংঘটিত হওয়ার উৎস হলো একটা উত্তর দিকে একেবারে নেত্রকোনা থেকে শুরু করে সিলেট অঞ্চলের ডুপিগাঁও পার হয়ে ইন্ডিয়ান টেরিটরি পর্যন্ত বিস্তৃত একটা বিশাল ফল্ট জোন, যেটাকে আমরা ডাউকি ফল্ট বলি। আর সিলেট এরিয়া থেকে একেবারে সুনামগঞ্জ হয়ে কিশোরগঞ্জ হয়ে কুমিল্লা এবং ঢাকার মাঝামাঝি দিক দিয়ে মেঘনা নদীকে ফলো করে তারপর বে অফ বেঙ্গল পার হয়ে আরো দক্ষিণে একটা বাউন্ডারি, এটাকে আমরা সাবডাকশন জোন বলি। পূর্ব দিকে যে ইন্ডিয়ান প্লেট আস্তে আস্তে ইউরেশিয়ান প্লেটের পূর্বাংশ অর্থাৎ বার্মিজ সাবপ্লেটের নিচে তলিয়ে যাচ্ছে, সেই রেখা বরাবর সিলেট থেকে একেবারে বঙ্গোপসাগর পার হয়ে একটা সাবডাকশন জোন। এই জোনে আপনার সিলেট অঞ্চল থেকে চিটাগাং পর্যন্ত বা তারও আরো দক্ষিণ পর্যন্ত ব্যাপক বিস্তৃত অঞ্চলে গত প্রায় 100 বছরের বড় মাত্রার কোনো আর্থকুয়েক সংঘটিত হয়নি। প্লেট টেকটনিক মুভমেন্টের কারণে যেটা সাবডাক্টিং প্লেট অর্থাৎ ইন্ডিয়ান প্লেট তার গতিশীলতার জন্য এবং অবডাক্টিং প্লেট দ্যাট ইজ বার্মিজ সাবপ্লেট যেটা চড়ে বসে, তার সাংঘর্ষিক শক্তি প্রয়োগের মাধ্যমে পারস্পরিক মুখোমুখি সংঘর্ষে লিপ্ত। এই যে একটা সে গতিশীলতার কারণে সাবডাক্ট
শান্ত জোনের মধ্য দিয়ে নিচে তলিয়ে যেতে চাচ্ছে, আরেকটা অবডাক্টিং প্লেট সেই সাংঘর্ষিক তৈরি হচ্ছে, যেটাকে পটেনশিয়াল এনার্জি বলি। সেটা ধীরে ধীরে কন্টিনিউয়াস পরস্পর মুখী সংঘর্ষের ফলে যে শক্তি সঞ্চিত হচ্ছে সময় সাপেক্ষে সেটা বৃদ্ধি পায়। তাহলে একটা সময় লাগে, যেই সময় অতিক্রান্ত হলে সাংঘর্ষিক শক্তিকে, যে গতিশীল শক্তি অতিক্রম করে সে স্লাইড করে, একটা জাম্প হয়, তখন যে পটেনশিয়াল শক্তি সঞ্চিত আছে সেটার বিস্ফোরণ ঘটে, ওইটাই আর্থকুয়েক। এবং এই আর্থকুয়েক সংঘটিত হওয়ার ফলে আমাদের দুই ধরনের তরঙ্গ তৈরি হয়, একটা হলো বডি ওয়েভ আর একটা সারফেস ওয়েভ। বডি ওয়েভ ভূপৃষ্ঠের এবং ভূ অভ্যন্তরের বিশাল অংশ নিয়ে কম্প্রেশন, এক্সপানশন এইভাবে তার তরঙ্গ ছড়িয়ে দেয়। আরেকটা হলো আপনার শেয়ার মোশনের মাধ্যমে তার তরঙ্গটা পরিচালিত হয় বা প্রবাহিত হয়। এই দুটা মিলে বডি ওয়েভ। তারপরে যে অংশটুকু সেটা হলো সারফেস ওয়েভ। সারফেস ওয়েভটা একেবারে ভূত্বকের উপরি অংশে কনসেন্ট্রেটেড থাকে। এটা আবার দুই রকম, লাভ ওয়েভ আর একটা হলো রেলি ওয়েভ। এই দুটো মিলে আপনার যতটুকু শক্তি আর্থকুয়েকের ফলে নিঃসৃত হয় তার 67% শক্তি এই সারফেস ওয়েভে সংশ্লিষ্ট থাকে। তো যেহেতু ঢাকা শহরে একেবারে নিকটেই নরসিংদীতে এই আমাদের কথিত আর্থকুয়েক সংঘটিত হলো, সেই ক্ষেত্রে যে সারফেস ওয়েভ জেনারেট হলো তার একটা লাভ ওয়েভ, যেটা একবার ডানে একবার বামে সাপের মতো সর্পিলাকার গতিতে সে তরঙ্গটা প্রবাহিত হয়। আর রেলওয়ে একটা আপস এন্ড ডাউন, আপনি পুকুরের মাঝখানে ঢিল ছুড়ে দিলে যেন আপস এন্ড ডাউন হবে সেইভাবে তরঙ্গটা প্রবাহিত হয়। এই দুটোর মিলিত ফল হিসেবে যখন ভিক্টিমাইজ পিপলরা, মানে আমরা যারা এটাকে ফেস করি, সেক্ষেত্রে দেখা যাবে কি সে একবার ডানে বামে কম্পন অনুভব করছে, আবার উপরে নিচে। তো সেক্ষেত্রে কেউ কেউ আবার বলেছেন যে ওই আর্থকুয়েক সংঘটিত হওয়ার সময় একেবারে ছাদের উপরে যারা অবস্থান নিয়েছিলেন তারা দেখছেন যে পাশের বিল্ডিং গুলো দুলছে, ডানে বামে উপরে নিচে একটা দুলছে। তো এই যে সারফেস ওয়েভটা খুব বেশি মাত্রায় ক্ষয় না হয়ে, মানে দুর্বল না হয়ে আমাদের নরসিংদী থেকে ঢাকা বা আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার কারণে মানুষজন বেশি মাত্রা আতঙ্কিত হয়েছে। অনেকে বলেন তাদের জীবদ্দশায় এত বড় আন্দোলন ওনারা দেখেননি। তো সেই ক্ষেত্রে আমাদের, যেহেতু আমরা বলছি ঐতিহাসিক যে রেকর্ডগুলো কি বলে, 1897 সনে গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক সংঘটিত হয়েছিল, যেটার মাত্রা ছিল 8.5। পরবর্তী পর্যায়ে এটাকে আবার রিক্যালকুলেট করে ভিন্ন মাত্রা হিসেবে উপস্থাপন করা হয়। তারপর 1918 সনে শ্রীমঙ্গলে একটা বড় আর্থকুয়েক সংঘটিত হয়। তারপর 1930 সনে আসাম আর্থকুয়েক সংঘটিত, 1950 সনে আরেকটা বড় আর্থকুয়েক সংঘটিত হয়। আমাদের ঢাকা মানিকগঞ্জের কাছেও একটা এপিসেন্টার ছিল। 2003 সনে বরকলে 5.5 মাত্রার কাছাকাছি একটা আর্থকুয়েক সংঘটিত হয়। 2015 সনে রামগঞ্জে আরেকটা আর্থকুয়েক সংঘটিত হয়। এছাড়া আমাদের ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গায় ছোট মাত্রা, মাঝারি মাত্রার অনেকগুলো আর্থকুয়েক সংঘটিত হয়েছে গত কয়েক বছরে। এই যে আর্থকুয়েক সংঘটিত হচ্ছে, এগুলো কিন্তু বড় একটা আর্থকুয়েক সংঘটিত হওয়ার পূর্বাভাস। যেহেতু বড় আর্থকুয়েক, বড় স্কেলে 8, 8.5 মাত্রা আর্থকুয়েক, আমরা যদি 1897 সনকে ধরি, 1928 সনের আর্থকুয়েক গুলাকে ধরি, তাহলে দুই ক্ষেত্রেই দেখা যায় 100 বছর পেরিয়ে গেছে। তো আর্থকুয়েক, বড় মাত্রা আর্থকুয়েক সংঘটিত আর ফ্রিকোয়েন্সি সাধারণত 100 বছর, কোনো কোনো ক্ষেত্রে আবার আরো বেশি সময়ব্যাপী এই ইন্টারভ্যাল টাইমটা হয়। এই সময় অ্যাকচুয়ালি যে পরস্পর সংঘর্ষে লিপ্ত যে প্লেটগুলো, এই প্লেটগুলোর সাংঘর্ষিক পজিশনে বা সাবডাকশন জোনে একটা বিশাল শক্তি সঞ্চিত হয়। যে সঞ্চিত শক্তিটা সাংঘর্ষিক বা ফ্রিকশনাল ফোর্সকে ওভারকাম করে জাম্পটা করে, এই জাম্প তৈরি হওয়ার জন্য যে সময়টা প্রয়োজন, এই সময়টা অ্যাকচুয়ালি ইন্টারভ্যাল। এটা কোনো স্পেসিফিক সময়, নির্ধারিত কোনো সময় নয়, 100 বছর 150 বছর এরকম না। অর্থাৎ প্রয়োজনীয় যে শক্তি, সেই শক্তি সঞ্চিত হলেই আর্থকুয়েক সংঘটিত হবে। তো আমরা আনফরচুনেটলি এই ধরনের একটা টাইম ফ্রেমের মধ্যে পড়ে গেছি। সেই জন্য আমরা অনুমান করছি, স্পেকুলেট করছি, বলা যায় যে একটা বড় আর্থকুয়েক সংঘটিত হওয়ার সময় চলে গেছে। কারণ সিলেট থেকে চিটাগাং পর্যন্ত একটা বিশাল লক জোন, যে জায়গাটাতে বড় ধরনের আর্থকুয়েক সংঘটিত হয়নি গত প্রায় 100 বছর বা তার চেয়েও বেশি সময়। এই সময় তো শক্তি সঞ্চিত হয়ে আছে, এই সময় বড় ধরনের আর্থকুয়েক সংঘটিত হতে পারে। এইটা যেহেতু বিজ্ঞানের কোনো সূত্রই বা
বিজ্ঞানের কোনো পর্যায়ে এখন আর্থকুইক প্রেডিক্ট করার কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমরা আবিষ্কার করতে পারিনি। তো সেই জন্য আমরা ঠিক স্পেসিফিক্যালি বলতে পারছি না যে এটা কখন সংঘটিত হবে। কিন্তু আমরা যেই জায়গায় অবস্থান করছি সেই জায়গায় যে বড় মাত্রার আর্থকুইক সংঘটিত হবে বা অ্যাটলিস্ট মাঝারো মাত্রা আর্থকুইক সংঘটিত হবে এই ব্যাপারে আমরা প্রায় নিশ্চিত।